এখন শুধু একটাই প্রশ্ন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আর এর পরিণতি কি হবে? ভারতের এই আন্দোলনের শুরু হয়েছিল খুবই ছোট্ট একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষের যখন পতন শুরু হয় তখন সে একের পর এক ভুল করতে থাকে। ভারতের শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরতা যেন মোদী সরকারের পতন নিয়ে এসেছে। শিক্ষার্থীদের উপর মেয়াদ উত্তীর্ণ টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, প্যারাকযুক্ত লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে। শুধু পুলিশ নয়, বরং বাইরে থেকে ভাড়া করে লোক এনে পেটানো হচ্ছে তাদেরকে। এখন শুধু একটাই প্রশ্ন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আর এর পরিণতি কি হবে? ভারতের এই আন্দোলনের শুরু হয়েছিল খুবই ছোট্ট একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু মোদী সরকারের সহিংস আচরণ এই শান্তিপূর্ণ আন্দোলনকে হিংস্র করে তোলে। মোদী যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন তাদের উপর হিংস্রতা করে। কাহিনীর সূত্রপাত ঘটে ছোট্ট একটি কটাক্ষ থেকে। ৩রা মে ২০২৬ তারিখ অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় নজিরবিহীন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ফলে ১২ই মে ২০২৬ তারিখ জাতীয় পরীক্ষা সংস্থা NTA পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয়। রাজস্থানের সিকার এবং মহারাষ্ট্রের নাসিক থেকে পরিচালিত একটি চক্র ডিজিটাল শ্যাডো সার্ভার্স এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৪১০টি প্রশ্নের একটি সম্ভাব্য প্রশ্ন ছড়িয়ে দেয়, যার ১৪০টি প্রশ্ন হুবহু মূল পরীক্ষার সঙ্গে মিলে গিয়েছিল। এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২২ জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর জানা গেছে। এর আগেও এমন প্রশ্নপত্র ফাঁস আর ফলাফল প্রকাশের বিভিন্ন অসঙ্গতি রয়েছে। বছরের পর বছর ধরে পরীক্ষা সংক্রান্ত ব্যর্থতা ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তরুণদের পুঞ্জীভূত ক্ষোভ জমা হচ্ছিল। তারপর ২০২৬ সালের ১৫ই মে দিল্লির হাইকোর্ট এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত জ্যানজিদের তেলাপোকা বা ককরোচ বলে তিরস্কারমূলক একটি মন্তব্য করেন। এই মন্তব্যটি একটি ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে, যেটা আগে থেকে জমে হওয়া ক্ষোভকে একটি নাম ও পরিচয় দিয়ে দেয়, ককরোচ জনতা পার্টি। কিছুদিনের মধ্যে এই পার্টি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে এর ফলোয়ার সংখ্যা ভারতীয় জনতা পার্টি থেকে বা বিজেপির থেকেও বেড়ে যায়। সেটাকে কেন্দ্র করে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে একটি আন্দোলন সংগঠিত হয়। এক পর্যায়ে আন্দোলনে যুক্ত হন লাদাখের পরিবেশ এবং শিক্ষা আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক। এই আন্দোলনে শিক্ষার্থীদের কিছু যৌক্তিক দাবি ছিল, যেমন এক, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, কারণ এর আগেও বহুবার তার আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দ্বিতীয়ত, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং কাঠামোগত সংস্কার। তৃতীয়ত, CBSE এর ডিজিটাল মূল্যায়ন পদ্ধতি জবাবদিহিতা নিশ্চিত করা। ৪, নিট সংক্রান্ত মৃত্যুর ন্যায় বিচার এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা প্রায় ২১ দিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যায় এবং সোনম ওয়াংচুক অনশন করেন। ২ সপ্তাহের বেশি অনশন করার কারণে ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক এর অবস্থার অবনতি ঘটলে পুলিশ জোর করে তাকে হসপিটালে নিয়ে যায়। এটাই ছিল আন্দোলনের প্রাথমিক চিত্র, সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি আন্দোলন। হঠাৎ ২০শে জুলাই ভয়াবহ পরিস্থিতিতে রূপ নেয়। গত ২০শে জুলাই সোনম সহ শিক্ষার্থীরা সংসদ অভিমুখে রওনা দেয়। সেখানে পুলিশ তাদেরকে লাঠিচার্জ ও অমানসিক নির্যাতন করে। একটা ভিডিওতে দেখা যায় একদল লোক যারা পুলিশের সাথে রয়েছে, শিক্ষার্থীদের তারা পেটাচ্ছে। পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে, অথচ তারা পুলিশ নয়, কারণ তাদের গায়ে পুলিশের পোশাক নেই। কিছু কিছু লোকের দাড়ি রয়েছে, অথচ দিল্লি পুলিশে দাড়ি রাখার জন্য কোনো পারমিশনই নাই। তারা যেই লাঠি দিয়ে পেটাচ্ছে ওই লাঠিতে পেরেক রয়েছে, যাতে কাউকে মারলে সে রক্তাক্ত হয়ে যায়। এজন্য বাংলাদেশের ছাত্রলীগের মতো অবস্থা। মেয়ে শিক্ষার্থীদের অশ্লীল ও অমানবিকভাবে পেটানো হচ্ছে। শিক্ষার্থীদের উপর মেয়াদ উত্তীর্ণ টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, যা তীব্র বিষক্রিয়ায় শারীরিক ক্ষতি এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। আবার এক জায়গায় পুলিশ দাবি করে যে শিক্ষার্থীরা নাকি তাদের পাথর ছুঁড়েছে বলে তারা লাঠিচার্জ করেছে, অথচ বিভিন্ন ভিডিওতে দেখা যায় পুলিশ নিজেরাই পাথর ছুঁড়েছে। এরপর ২৩ তারিখ সকালে হঠাৎ শিক্ষার্থীদের আন্দোলনকৃত স্থানে একটি ভাঙা গাড়ি এনে রাখা হয়, যেন তাদের উপর ভাঙচুরের অভিযোগ আনা যায়। ওই দিন আশেপাশের ১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এত কিছু চলাকালীন মোদী সরকার সম্পূর্ণ চুপ ছিল, যেন সে কিছুই জানে না। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল তখন সে বলল যে তারা আলোচনা করতে প্রস্তুত। মানে শিক্ষার্থীদের মারার পর তারা আলোচনার কথা মনে পড়লো তার। এটা তো ডিবি হারুনের বাতের হোটেলের মতো শোনাচ্ছে। কে জানে এই আইডিয়া কে দিল, কিন্তু শিক্ষার্থীরা তাদের কথায় অনড়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে তারা কোনো ধরনের আলোচনায় যাবে না। তাই সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে অন্য পদক্ষেপ নিচ্ছে। সংসদের পাশের এলাকা যন্তর মন্তরে হঠাৎ পুলিশ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানি, ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। সরকার কি করতে যাচ্ছে সেটা সেই ভালো জানে। বাংলাদেশের মতো কিছু করলে তো পতন নিশ্চিত, কারণ এই আন্দোলন ধীরে ধীরে বিপ্লবে পরিণত হচ্ছে। সব প্রদেশ থেকে মানুষ দিল্লিতে আসছে।
মোদির পতন হওয়ার আগে একটু বিশ্বজুড়ে জেনজির রাজনৈতিক পরিবর্তনটা দেখুন, খেয়াল করুন কিভাবে এই পরিবর্তনটা হচ্ছে। 2024 থেকে 26 সালে এক নজিরবিহীন বৈশ্বিক পরিবর্তন দেখা গেছে। শ্রীলঙ্কায় 2022 সালে, বাংলাদেশ এবং কেনিয়ায় 2024-এ, এরপর নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মাদাগাস্কার, পেরু, মরক্কো, তানজানিয়া, প্যারাগুয়ে, মালদ্বীপ সহ 11টিরও বেশি দেশ কেঁপে উঠেছে বিভিন্ন তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভে। এর মধ্যে বাংলাদেশ, নেপাল, মাদাগাস্কার এবং বুলগেরিয়ায় সরকারের সরাসরি পতন হয়েছে। পেরুতে প্রেসিডেন্টের অভিশংসন হয়েছে। কেনিয়ায় সিস্টেমে বড় ধরনের পরিবর্তন হয়েছে। এই সকল আন্দোলনের ধরন এবং ফলাফল প্রায় একই। প্রথমেই নিজের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিভিন্ন দুর্নীতিতে বিরক্ত একটি প্রজন্ম ছোট্ট একটা টিগার থেকে সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, সরকারের চিরায়িত স্বৈরাচারী আচরণ। এরপরই শুরু হয় নেতাবিহীন এক চরম আন্দোলন, যা সরকারের ভিত নাড়িয়ে দেয়। মূলত জেনজিরা প্রথাগত বাম বা ডানপন্থী দলীয় কাঠামোর সংকীর্ণ আদর্শকে অস্বীকার করে বিশ্বজুড়ে পুঁজিবাদী বাজারের নির্মম যৌক্তিকতা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এবার চলুন এক পলকে দেখে নিই কি কি কারণে আন্দোলনে মোদির পতন হতে পারে। প্রথমত, অর্থনৈতিক স্থবিরতা, বেকারত্ব সংকট। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামগ্রিকভাবে ইতিবাচক দেখালেও এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। 2024-25 অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরের প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 5.4%, যা গত 7 বছরের প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন। ফলে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে শ্রমবাজারে। 2026 সালের মার্চ মাসের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সামগ্রিক বেকারত্ব বেড়েছে 5.1%। তরুণ সমাজে আজ কর্মহীন। এর সঙ্গে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক বৈষম্য, যেখানে ভারতের সবচেয়ে ধনী 1% মানুষ দেশের মোট সম্পদের 40% নিয়ন্ত্রণ করে এবং প্রথম 10% মানুষের হাতে রয়েছে 80% সম্পদ, যেখানে দেশের প্রায় 25% মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করছে। ভারতের 142 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বয়স 30-এর নিচে এবং দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ জমেছে। 2 নম্বরে বলা যায় বিজেপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ভারতের নির্বাচনী ভূগোল বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজেপির সমর্থন মূলত উত্তর এবং পশ্চিম ভারতের কিছু নির্দিষ্ট রাজ্যের উপর নির্ভরশীল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই 4টি রাজ্যে লোকসভার 1/3 আসন ধারণ করে বিজেপি এবং এগুলো বিজেপির ঐতিহাসিক দুর্গ। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপর্যয় প্রমাণ করেছে যে তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকছে। মূলত এই তরুণ প্রজন্মকে আর ধর্মের নামে অন্ধ বানিয়ে রাখা বিজেপির পক্ষে সম্ভব নয়। তৃতীয়ত বলা যায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি আরেকটি কারণ। ভারতের পরীক্ষা ব্যবস্থা এবং চাকরির নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিক দুর্নীতি মোদী সরকারের প্রশাসনিক দক্ষতার দাবিকে অসার প্রমাণ করেছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের অভিযোগ অনুযায়ী বিজেপির জামানায় ভারতের 100টিরও বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। 2024 এবং 2026 সালের পরপর 2টি নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত তরুণদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সরকার কর্তৃক দুর্নীতিবাজ চক্রকে আড়াল করে রাখা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করার একগুঁয়েমি সিদ্ধান্ত যুব সমাজের ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে। তরুণদের এই অনাস্থা এবং ক্ষোভ যে কোনো বড় ধরনের গণ অভ্যুত্থানের প্রধান উপাদান হিসেবে কাজ করে। 4 নম্বর কারণটি খুবই ইন্টারেস্টিং, মোদি মিডিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশে যেমন জুলাই আন্দোলনের সময় মিডিয়াগুলো স্বৈরাচার হাসিনার হয়ে কাজ করত, ঠিক তেমনি ভারতের মিডিয়াগুলো সরকারের হয়ে আন্দোলনকারীদের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই মোদি মিডিয়া চাইছে তো গদি ঠিক রাখতে, কিন্তু এই অপপ্রচারের জন্য মানুষ আরও বিদ্রোহী হচ্ছে। হবেই না বা কেন? দেশের সরকার, সংবাদ মাধ্যম কোনোটাই যখন জনগণের জন্য কাজ করে না, উল্টো জনগণের দাবি আদায়ে রাস্তায় নামলে জঙ্গি, ভারত বিরোধী, পাকিস্তানি বলে বিভিন্ন ট্যাগিং করবে, তখন মানুষ মিডিয়া দেখলেই পেটাবে। এটাই স্বাভাবিক, যা ভারতে অলরেডি হচ্ছে। এখন যদি মোদী সরকার দ্রুত কোনো সঠিক পদক্ষেপ নিতে না পারে, তবে তার পতন নিশ্চিত। আপনার কি ধারণা? কমেন্টে জানান।